হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। আজকে আমি অ্যাটমিক স্ট্রাকচার আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এটা ফোর্থ ক্লাস। তো আগের ক্লাসে দেখো একটা ম্যাথ দেখিয়েছিলাম, যে ম্যাথটা একটু আমার বলতে ভুল হয়ে গিয়েছিল, সেটা আমি আগে কারেক্ট করে নিই। যে বলেছিল যে এ রে অফ লাইট অফ ফ্রিকোয়েন্সি 5000 angstrom is incident on a metal surface and thus absorb 10 to the power minus 7 joule of energy. Calculate the number of photons incident on the metal surface. এটা বলা হয়েছিল, দেখো একটা মিস্টেক হয়েছিল, এখানে ফ্রিকোয়েন্সি বলা হয়েছে, বাট এখানে ভ্যালুটা দেওয়া আছে। তাহলে কালারটা সিলেক্ট করতে হবে আমাকে। দেখো এখানে ফ্রিকোয়েন্সি বলা হয়েছে, বাট ভ্যালুটা দেওয়া আছে কিন্তু ওয়েভ লেন্থের অ্যাংস্ট্রম। এটা আমার ভুল হয়েছিল। যদি ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া থাকতো, এর ইউনিটটা হতো হার্জ অর সেকেন্ড ইনভার্স। এখানে কিন্তু সেটা দেওয়া নেই, এখানে দেওয়া আছে কিন্তু অ্যাংস্ট্রম, মানে এটা এটা কিসের লেন্থের ইউনিট, মানে ওয়েভ লেন্থ এর ভ্যালু দেওয়া আছে। তো এখানে আমার একটা ভুল হয়েছিল। এটা দেখো, এটা নিউ এর ভ্যালু হবে না। আমি এটা আরেকবার করিয়ে দিচ্ছি, এটা একটু কারেক্ট করে নিই। এটা সব ঠিক আছে, এই ফর্মুলা দিয়েও হবে। দেখো এটা তাহলে ওয়েভ লেন্থ, ওয়েভ ওয়েভ লেন্থের ভ্যালু আছে 5000 অ্যাংস্ট্রম, যেটাকে জুলে যদি কনভার্ট করতে হয় তাহলে কি হবে, 10 to the power minus 10 to the power minus 7 minus 10 জুল হবে। ঠিক আছে, এবার দেখো কি ফর্মুলাতে হবে, E equal to NH নিউ। এবার এটাকে কি লেখা যায়, নিউ নিউ মানে আমরা কি জানি, নিউ মানে আমরা জানি C বাই ল্যামডা। তাহলে E equal to NH C বাই ল্যামডা, এই ফর্মুলাতে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে এদিকে দেখো এনার্জির ভ্যালুটা কি হবে, 10 to the power minus 7 equal to, আমাদের এখানে কি বার করতে বলেছিল, যে এন, এনটা চেয়েছে। তাহলে এইচ এর ভ্যালু বসাও, এইচ এর ভ্যালু কত, 6.626। এটা জুলে বসাতে হবে, 10 to the power minus 34, 27 কিন্তু না, 34, 34 কি হয় জুল সেকেন্ড। অ্যান্ড সি এর ভ্যালু, সি মানে কি, সি মানে হচ্ছে লাইটের গতিবেগ, তাই তো, লাইটের গতিবেগ আমরা জানি, লাইটের ভেলোসিটি কি, এটা 3 ইন্টু 10 to the power 8। ঠিক আছে, আর নিচে ল্যামডার ভ্যালুটা কি, এটা এটা ইউনিট জুল হবে না, এটা মিটার হবে। পাঁচ হাজার অ্যাংস্ট্রম ইন্টু 10 to the power 10। ঠিক আছে, গেল। দিয়ে এটা মিটার হবে, এটা মিটার সেকেন্ড হবে। দেখো সবদিকে এটা এনার্জি কি, জুল। দেখো এনার্জি গুলো সব দুদিকে এনার্জি মিলে যাবে। এটা হচ্ছে মিটার সেকেন্ড, এটা হচ্ছে কি মিটার, মিটার মিটার কাটলো, সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স হবে, সরি সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স কাটলো, এদিকে জুল, জুল আর জুল দুদিকে সেম মিলে যাচ্ছে। এখান থেকে আমরা এন এর ভ্যালুটা পেয়ে যাবো। এন এর ভ্যালুটা কত হচ্ছে, এবার এই ভ্যালুটা হবে 2.51 ইন্টু 10 to the power 11। এটা হচ্ছে কারেক্টেড ভার্সন, এটা তোমরা একটু কারেক্ট করে নিও। এবার দেখো আজকে আমরা যে টপিকে আসবো সেটা হচ্ছে, আগের দিন আমরা কি পড়েছিলাম একটু বলে দিই। হ্যাঁ, আরো দুটো ম্যাথ ছিল, এটা আমি বলছি, ম্যাথগুলো আগে করিয়ে দিচ্ছি। ক্যালকুলেট দ্য এনার্জি অফ ইচ কোয়ান্টাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ এত 6000 অ্যাংস্ট্রম। ক্যালকুলেট দ্য এনার্জি চেয়েছে, সেম ভাবেই হবে। এনার্জির ভ্যালু কি জানি আমরা, E ইকুয়াল টু NH নিউ, এই ফর্মুলাতেই হবে। কি হবে, এবার এখানে ওয়েভলেন্থ বলে দিয়েছে, তাহলে সেম NH C বাই ল্যামডা দিয়ে আমাদের ক্যালকুলেট করব। তাহলে দেখো কি বলেছে,
ইচ কোয়ান্টাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এইচ এর ভ্যালু বলে দিয়েছে, ল্যামডা জানি, সি জানি। এবার এখানে এনটা দেখো বলেছে, বলেই দিয়েছে যে ইচ কোয়ান্টাম, তার মানে একটা ভ্যালু বার করতে হবে। এন ভ্যালুটা এখানে এক, যেটা এখানে বসানো হয়নি। তাহলে দেখো এইচ এর ভ্যালু 6.62, দেখো এখানে কিন্তু 6 দেওয়া নেই, 624 দেওয়া আছে। 624 ইন্টু 10⁻⁻27, মানে এটা আর্ক, মানে সিজিএস এখানে করা হয়েছে দিয়ে। তাহলে এবার দেখো এখানে মেন এটা আমি পরে দেখছি। দেখো এখানে কিন্তু তাহলে আমাদের সিজিএস ভ্যালুটা বসাতে হবে। সিজিএস ভ্যালু কি, সেন্টিমিটারে যে ভ্যালুটা হবে সেটা বসাতে হবে। সি এর ভ্যালু 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স হবে এটা দিয়ে। ল্যামডার ভ্যালু কি, ল্যামডা এখানে বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমি সিজিএস এ নিয়ে গেলে কি করতে হবে, ওটা এসআই ছিল বলে 10⁻⁻10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছিল। এটা সিজিএস মানে 10⁻⁸ নিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেখো এর অ্যান্সারটা আসবে 3 ইন্টু 3.312 ইন্টু 10⁻⁻12 আর এটা হচ্ছে সলভ। কোনো প্রবলেম থাকলে বলো, কমেন্টে জানিও। এটা হচ্ছে অ্যান্সার, এটা লিখে নাও। হলো, মুছে দিচ্ছি। নেক্সট যে ম্যাথটা দেওয়া হয়েছে দেখো, calculate the energy of 1 mole of photons of an electromagnetic radiation of frequency এত, মানে এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে নিউ ভ্যালু দিয়ে দিয়েছে 2.5 ইন্টু 10⁻14 হার্জ। ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলেছে, এনার্জি ক্যালকুলেট করতে বলেছে 1 mole of photons of an electromagnetic radiation। 1 mole of photon of electromagnetic radiation মানে n এর ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এর ফর্মুলাটা কি হবে, E equal to NH nu, সেম। তাহলে ফর্মুলাটা বসাও। এখানে আরেকটা টুইস্ট আছে, ফ্রিকোয়েন্সি বলেছে, H বলেছে, দ্য এনার্জি অফ 1 মোল বলেছে। n এর ভ্যালুটা কিন্তু 1 হবে না, 1 মোল মানে আমি আগের দিন কি বলেছিলাম, এর ভ্যালুটা হবে n0, মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 এটা হবে। তাহলে কি হবে দেখো, E এর ভ্যালুটা কি হবে n0h nu, n0 তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু h এর ভ্যালুটা কি, এখানে দিয়ে দিয়েছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ইন্টু নিউ এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে। হার্জ মানে আমরা কি জানি, সেকেন্ড ইনভার্স, তাহলে 2.5 10⁻14 সেকেন্ড ইনভার্স হলো। তাহলে দেখো এর ভ্যালুটা কি হবে, এটা কিলো জুলে দিয়েছে, ফার্স্টে তোমরা জুলে বার করবে। দেখো সেকেন্ড ইনভার্স কেটে গেছে, তাহলে জুল পড়ে থাকছে। আর এটার ইউনিট কি জানি আমরা, এটার ইউনিট জানি আমরা মোল ইনভার্স। তাহলে যে ভ্যালুটা বেরোবে এটা আমি কিলো জুলে কনভার্ট করে এখানে দেওয়া আছে 99.75 কিলো জুল মোল ইনভার্স। তার মানে জুল মোল ইনভার্সে বেরোবে, যেটা বেরোবে ধরো জুল মোল ইনভার্সে যে ভ্যালুটা বেরোবে তার সাথে কিলো জুল, তাই তো 10⁻³ দিয়ে যদি গুণ করে দিই আমরা কি পাবো, কিলো জুল মোল ইনভার্স। এটা হচ্ছে অ্যান্সার, তাই তো, কিলো জুল মোল ইনভার্স। দেখো কোনো সমস্যা আছে কিনা তো বলতে পারো কমেন্টে। হলো, নেক্সট দেখো আমরা আজকে যে টপিকে আসবো সেটা আমরা পড়বো। দেখো আগের দিন আমরা পড়িয়েছিলাম রাদারফোর্ডের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হয়ে গেছিল, ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট। আগের দিন লাস্ট পড়িয়েছিলাম প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরিতে কি বলা হয়েছিল, লাইটকে আমরা
অ্যাজ এ পার্টিকেল দেখছি, মানে একটা প্যাকেট অফ এনার্জি হিসেবে দেখছি। লাইট মানে যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাকে তার ওয়েভ নেচারকে ব্যাখ্যা করা যদি হয়, তাহলে কিছু কিছু লাইটের ফেনোমেনা ব্যাখ্যা করা যাচ্ছিল, আর কিছু কিছু ব্যাখ্যা করা যাচ্ছিল না। দেন অ্যাজ এ পার্টিকেল নেচার, যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন, আর তারপরে সায়েন্টিস্ট আইনস্টাইনও সেই নিয়ে কিছু আলোচনা করেন। আমরা বলেছি যে যে ফেনোমেনা গুলো, যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট, যেগুলো ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সেটা কিন্তু পার্টিকেল নেচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। সেটা আমরা দেখেছি আগের দিন। একটু বলে দিই আগের দিন। এইরকম ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করা যাচ্ছিল, এটা বলেছিলাম, আর ফটোইলেকট্রিক এফেক্টকেও ব্যাখ্যা করা যাচ্ছিল পার্টিকেল নেচার দিয়ে। এখান থেকে দুটো গ্রাফ পড়েছিলাম, ফর্মুলা ছিল, সেখান থেকে আমরা ম্যাপ করেছি। আজ দেখো এরপর আসে এটা কি ডুয়েল নেচার, মানে একটা ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার ওয়েভ নেচারও থাকবে, তার পার্টিকেল নেচারও থাকবে। এবার পার্টিকেল নেচার মানে কি, যার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, মানে আমরা এটাকে কোয়ান্টাইজড বলতে পারি। দেখো এখানে এবার কি আছে, এভিডেন্স অফ কোয়ান্টাইজড ইলেকট্রনিক এনার্জি লেভেল ইজ কল্ড অ্যাটমিক স্পেকট্রাম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম বা স্পেকট্রা কিভাবে আসে। দেখো আমরা জানি, যদি কোনো লাইট, ধরো লাইট যদি কোনো মিডিয়ামের থ্রু দিয়ে যায়, বিভিন্ন মিডিয়ামের থ্রু দিয়ে গেলে তার যে ভেলোসিটি বা স্পিড, সেটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট কি হয়, বিম অফ লাইট ইজ ডেভিয়েটেড অফ রিফ্লেক্টেড ফ্রম ইটস অরিজিনাল পাথ। মানে ধরো একটা মিডিয়াম দিয়ে লাইট যেভাবে যাচ্ছে, সেটা যদি একটা অন্য মিডিয়ামে ঢোকে, অন্য মিডিয়াম দিয়ে চলা স্টার্ট করে, তখন কি হবে, তার ডেভিয়েশন বা রিফ্লেকশন হবে from the original path. কেন? কারণ it observes that when a ray of light is passed through a prism, যদি আমরা দেখি একটা প্রিজমের মধ্যে দিয়ে দেয়, the wave with shorter wavelength bends more than one with a longer wavelength. ধরো একটা নর্মাল আমরা যদি দেখি, ধরো যদি নর্মাল সানলাইট এখান দিয়ে যাচ্ছে, সানলাইট ধরো পাস করছে, সানলাইট এখানে পাস করছে, এবার এটা যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে যায়, কি হবে? আমরা জানি কি, সানলাইট ভিবজিওর মানে এর ভেতরে সানলাইটের মধ্যে কি হয়, সাতটা আলো বা সাতটা ফ্রিকোয়েন্সির লাইট একসাথে মার্জ হিসেবে থাকে। এবার এই লাইট গুলো এইভাবে, এটা এইভাবে দেখছে, এটা এইভাবে দেখছে, মানে এর ওয়েভলেন্থ অনুযায়ী। এখানে এখানে যেমন কি বলেছে, সিন্স দ্য অর্ডিনারি লাইট consist of wave with all the wavelengths in the visible range, a ray of white light is spread out into a series of colored bands called spectrum. এখানে কি বলছে, যে হোয়াইট লাইট ইজ পাস থ্রু এ প্রিজম উইথ দ্য ওয়েভ উইথ শর্টার ওয়েভলেন্থ। ধরো এখানে তো আমরা জানি যে আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শর্টার, মানে ভিজিবল রেঞ্জটা, আমি এখানে পুরো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলছি না, অনলি আমরা যদি কনসিডার করি ভিজিবল রেঞ্জ, তাহলে আমরা কি জানি, আমরা দেখেছিলাম যে এদিকে যদি রেড থাকে, এর ওয়েভলেন্থ ছিল কি 750 ন্যানোমিটার, তাই তো? তার আগের দিন পড়িয়েছি। দেখো বলেছিলাম তো যে আমরা যদি নর্মাল ভিজিবল রিজিয়নটাকেই দেখি, তাহলে রেড এর ওয়েভলেন্থ হবে 750 ন্যানোমিটার, মানে সব থেকে হায়ার ওয়েভলেন্থ, তার মানে লোয়ার এনার্জি বা লোয়ার ফ্রিকোয়েন্সি। আর যদি আমরা এদিকে দেখি, তাহলে এটা হচ্ছে শর্টার ওয়েভলেন্থ, যেটা হচ্ছে ভায়োলেটের। তো এটা আমরা দেখেছি। কোথায় ছিলাম? তাহলে রেড এখানে যদি হয়, রেড এর হায়ার ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভায়োলেট। ভায়োলেটের কি হবে, যে 400 ন্যানোমিটার। এবার এই যে লাইট গুলো, এর পার্টিকুলার একটা ওয়েভলেন্থ আছে, আর এর পার্টিকুলার এই ওয়েভলেন্থের করেসপন্ডিং এর একটা পার্টিকুলার এনার্জি বা ফ্রিকোয়েন্সিও আছে। এবার যে যদি বলছে, যদি শর্টার ওয়েভলেন্থের লাইট আমরা নিই, তাহলে এটা বেশি বেন্ড করবে। শর্টার ওয়েভলেন্থ মানে ভায়োলেট, মানে এটা বেশি বেন্ড করবে। রেড যদি এটা হায়ার ওয়েভলেন্থ নিই, এটা কম বেন্ড করবে। মানে লাইটের ওয়েভলেন্থ অনুযায়ী এই যে এই বেন্ডটা হয়, এটাকে আমরা বলবো পরে ডিসপারশন। ডিসপারশন কি, এটা ডিসপারশনটা লেখো।
যে দ্য স্প্লিটিং অফ লাইট ইনটু এ সিরিজ অফ কালার ব্যান্ড ইজ নোন অ্যাজ ডিসপারশন। মানে এই যে লাইটটা স্প্লিট হয়ে যাচ্ছে ইনটু এ সিরিজ অফ কালার ব্যান্ড ইজ কল্ড ডিসপারশন। ডিসপারশন হচ্ছে দেন ডিসপারশনের পর আমরা যে সিরিজ অফ কালার পাই, এটা যদি কোনো স্ক্রিনে গিয়ে ফেলা হয় তাহলে আমরা কি পাবো? স্পেকট্রাম। আমরা এরকম ভাবে স্পেকট্রাম পাবো। এবার স্পেকট্রাম নিয়ে আমরা পরে আসছি, এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম না ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম না এমিশন না অ্যাবজর্পশন, আমরা এগুলো নিয়ে পরে আসছি। মেইন জিনিসটা ভাবো, আমরা যদি সানলাইট কে ধরি বা কোনো হোয়াইট লাইট, তাহলে আমরা কি হবে, যদি একটা সানলাইট যদি একটা মাধ্যম থেকে, ধরো একটা নর্মাল এয়ার মাধ্যম থেকে যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, তাহলে তার ওয়েভলেন্থ অনুযায়ী সেটা ডিসপার্স হবে, মানে বেন্ড হয়ে যাবে। ঠিক আছে, বেন্ড হয়ে যাওয়াটাকে আমরা বলছি ডিসপার্স করছে। ডিসপারশনের পর যদি ওটা কোনো স্ক্রিনে আমরা দেখি যে কি লাইটটা পড়ছে, সেটা যদি স্টাডি করি বা অ্যানালাইজ করি, তখন আমরা দেখবো কিছু লাইট ব্যান্ড হিসেবে পাবো, সেটাকে আমরা বলবো স্পেকট্রাম। এই দেখো, since the ordinary white light consists of wave with all the wavelengths in visible range, a ray of white light is spread out into a series of color band called spectrum. The light of red color, which has longest wavelength, is deviated the largest. আমরা এই কি বললাম যে রেড কালারের কি হচ্ছে, লংগেস্ট ওয়েভলেন্থ হচ্ছে। লংগেস্ট ওয়েভলেন্থ 450 ন্যানোমিটার দেখতে পাচ্ছি। তো ওখানে কি দেখবো, longest wavelength deviated the least, while the violet light, which is shortest wavelength, is deviated the most. তার মানে ভায়োলেট লাইটটা বেশি ডেভিয়েটেড হয়, কারণ এর হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থ। তাই the spectrum of white light that we can see, the range of violet, দেখো এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালুটাকেও বলে দিয়েছে, মানে 750 into 10 to the power 14 হার্টজ টু রেড, ভায়োলেটেড হচ্ছে এটা, আর রেডের হচ্ছে দেখো 4 into 10 to the power 14 হার্টজ। তাহলে স্পেকট্রাম ইজ কল্ড কন্টিনিউয়াস স্পেকট্রাম। এবার আমরা আসবো কন্টিনিউয়াস আর নন কন্টিনিউয়াস কি আছে, এই ব্যাপারটা আমরা পরে দেখছি। আগে স্পেকট্রাম কি জিনিসটা এটা ভালো করে বোঝো। মানে কি, দেখো এটা বলিয়ে দিই, কন্টিনিউয়াস বিকজ দ্য ভায়োলেট মার্চ ইনটু ব্লু। মানে আমরা যদি দেখো, ফার্স্টে আমরা কি বলেছিলাম যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টে দেখেছিলাম, ওখানে বলা হয়েছিল কন্টিনিউয়াস স্পেকট্রার কথা, বাট বাস্তবে আমরা যেটা পাই অ্যাটমের ক্ষেত্রে আমরা পাবো লাইন স্পেকট্রাম। কিন্তু আমরা যদি সানলাইট বা হোয়াইট লাইট থেকে আমরা যদি দেখি, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাই। যেমন ধরো যদি আকাশে রামধনু হয়, বৃষ্টির পর অনেক সময় আমরা দেখি রামধনু, তখন দেখবে ওটা কিন্তু কোনো আলাদা আলাদা ভাগে দেখি না, একই সঙ্গে দেখি যে 7টা কালার মিশে আছে, মানে কন্টিনিউয়াস ওয়েতে আছে, সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। বিকজ ভায়োলেট মার্জ ইনটু ব্লু, ব্লু ইনটু গ্রিন, এন্ড মানে এইভাবে থাকে। মানে ধরো কিছুটা, এখানে এত কালার নেই আমি দেখাতে পারছি না, ধরো কন্টিনিউয়াস ওয়েতে থাকবে। যদি এরকম কোনো স্পেকট্রা থাকে, এটা কিছুটা গেল দিয়ে এরকম কিছুটা গেল, এটা পুরো মিশে যাবে। মানে আমি বলছি ধরো যদি ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কারোর ক্ষেত্রে ধরো যদি 5 হয়, তো 5.1, 5.2, এরকম প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি লাইট ওখানে থেকে একটা মিশে থাকবে, যাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। এরকম আলাদা আলাদা আমরা দেখতে পাবো না যে এখানে ভায়োলেট শেষ হলো দেন ব্লু স্টার্ট হচ্ছে, না, ভায়োলেট আর ব্লু কে যদি মেশানো হয়, যে কালারটা মেশানো হবে সেই কালারেরও ওখানে আমরা কালারটা আমরা দেখতে পাবো, রামধনু। ঠিক আছে, বা রেনবো আমরা যেটাকে বলছি। দেখো, similar spectrum is produced when a rainbow forms in the sky. Remember that the visible light is just small portion of the electromagnetic radiation. When electromagnetic radiation interacts with matter, atoms and molecules may absorb energy and reach to higher energy state. With higher energy, these are an unstable state for running. এটা আমরা পরে আরো ভালো করে পড়ছি যে কিভাবে স্পেকট্রা গুলো আসছে। এবার দেখো, আমরা শুধু স্পেকট্রার এইটুকু পোর্শন দেখছি, শুধুমাত্র ভিজিবল রেঞ্জটার কথা আমরা বলছি। ভিজিবল রেঞ্জে আমরা রেনবো, কারণ আমরা ওটা চোখে দেখতে পাই, সেটার কথা বলছি। এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের তো আরো একটা ব্রডার রেঞ্জ আছে, আমরা জানি। তো ব্রডার রেঞ্জে সেখানেও কিন্তু স্পেকট্রা আমরা দেখতে পাই। এরকম এগুলো অনেকটা হায়ার ক্লাসে পড়ে, যেমন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি হয়। ধরো আমি এখানে একটু বলছি, এগুলো আমাদের এতটা
জানার এখন দরকার নেই, বাট আমি বলছি ধরো আমরা শুধু ভিজিবল রেঞ্জটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা রামধনুর কালার দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। বাট ভিজিবল রেঞ্জ ছাড়াও আমরা আরো অনেক ধরনের স্পেকট্রা দেখতে পাই। যেমন আমরা যারা অনেক কেমিস্ট্রি নিয়ে পড়বে বা হায়ার স্টাডি করবে তারা জানবে যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি হয়, আইআর স্পেকট্রোস্কোপি হয়, ঠিক আছে, এনএমআর যেটা এখান থেকে হয় যে রেডিও ওয়েভ, এগুলো দিয়ে একটা স্পেকট্রোস্কোপি হয়। এগুলো আমাদের অত জানার দরকার নেই, তাই বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ব্রডার রেঞ্জ, এই পুরোটা জুড়ে কিন্তু স্পেকট্রোস্কোপি সম্ভব, এটাই আমার বলার মূল বক্তব্য। নেক্সট দেখো কি আছে, আমরা এখানে আরেকবার ধরো বলা হয়েছে when a light or any electromagnetic radiation is made to pass through a spectroscope. স্পেকট্রোস্কোপ মানে যেটা স্পেকট্রোস্কোপ কি স্টাডি করে, যে স্পেকট্রোস্কোপ স্টাডি করে, স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোস্কোপি electromagnetic how to electromagnetic radiation interacts with the matter, that is called spectroscopy. ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিভাবে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে এটাই আমরা স্পেকট্রোস্কোপিতে জানতে পারি। এখানে দেখো কি বলেছে, the light or any electromagnetic radiation is made to pass through a spectroscope. The light separates into various component of different wavelengths producing various color band. ঠিক আছে, ওটাই বললাম যে লাইট যদি ভেরিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, যেমন এয়ার থেকে যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা কি দেখবো, ওর ডিসপারশন দেখবো, মানে লাইট বিভিন্ন ওয়েভলেন্থের অনুযায়ী বেন্ড হতে দেখবো, দ্যাট ইজ কল্ড ডিসপারশন। ডিসপারশনের ফলে আমরা যে কালার রেঞ্জটা দেখতে পাই, দ্যাট ইজ কল্ড স্পেকট্রোস্কোপি, দ্যাট ইজ কল্ড স্পেকট্রাম। স্পেকট্রামটা যে যন্ত্র দিয়ে মাপা হয় তাকে আমরা বলবো স্পেকট্রোমিটার, বা এই পুরো জিনিসটাকে আমরা বলবো স্পেকট্রোস্কোপি, এই যে মেথডটাকে আমরা বলবো স্পেকট্রোস্কোপি। এবার দেখো স্পেকট্রা ক্যান বি অফ টু টাইপস, একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এমিশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রামটা নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে অব্দি কোনো বুঝতে অসুবিধা আছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, তোমরা নেক্সট ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা একটা ডাউট ক্লিয়ারিং সেশন আমরা রাখতে পারি যেখানে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে যদি কোনো সমস্যা থাকে। দেখো এবার হচ্ছে এমিশন স্পেকট্রাম কি, when a radiation emitted from any source such as any solid, liquid or gaseous substance by passing electric discharge or a gas of low pressure heating some substance to high temperature is directly analyzed through a spectroscope, the spectrum of an emission spectrum. দেখো এমিশন স্পেকট্রাম মানেটা কি হচ্ছে, যদি এমিশন মানে আমরা প্রথম দিনই বলেছিলাম যে একটা এমিটের ব্যাপার আছে। এমিশন দেখো তোমার কাছে যদি এনাফ এনার্জি থাকে, ধরে নাও যে তুমি একটা অফিসের বস বা হেড, তোমার কাছে এনাফ পয়সার সোর্স আসছে বলে তুমি তোমার এমপ্লয়ীদের কি করছো, স্যালারি দিতে পারছো, এটা একটা প্রসেস। এমিশন স্পেকট্রোস্কোপিও তাই, তার কাছে একটা সবসময় একটা এনার্জি সোর্স মানে থাকতে হবে, তবেই সে কি করবে, এমিট করতে পারবে, তাই তো। মানে আমার কাছে যে জিনিসটা থাকবে, আমার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে তবেই আমি আমার এমপ্লয়ীদের স্যালারি দিতে পারবো, এরকম একটা ব্যাপার। তোমার কাছে যে জিনিসটা থাকবে তারপরেই তুমি কিন্তু সেটা সবাইকে দিতে পারবে, তোমার কাছে যদি না থাকে তাহলে তুমি কিভাবে দেবে। এবার সেটাই হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে। অ্যাটম তিনটে জিনিস হতে পারে, অ্যাটম, গ্যাস বা মলিকুল হতে পারে। ধরো এখানে আমরা কি করছি, যে গ্যাস বা কোনো কেমিক্যাল সাবস্টেন্স আমরা যদি নিই, ওয়েট, ধরো এখানে কোনো যদি গ্যাস বা কেমিক্যাল সাবস্টেন্স নিই, গ্যাস বা যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স আমরা যদি নিই, তাকে আমরা কি করছি, নয় হিট দেয়া হচ্ছে, না হলে কোনো ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেওয়ার পর এবার এই গ্যাসটা নয় অ্যাটম দিয়ে হতে পারে, ধরো যদি হাইড্রোজেন গ্যাস হয়, দুটো হাইড্রোজেন অ্যাটম, নয় আয়ন থাকতে পারে, নয় মলিকিউল থাকতে পারে, তিনটে জিনিস হতে পারে। এবার দেখো যদি আমরা কোনো অ্যাটম ধরি, আমরা জানি কি অ্যাটমের মধ্যে কি হয়, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারিদিকে কি এরকম বিভিন্ন সেল থাকে, আমরা জানি কে সেল, এল সেল, আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারই শেষের দিকে আমরা পড়বো, কে সেল, এল সেল, এম সেল, বা বিভিন্ন অরবিট কিভাবে আসছে, চারটে যে কোয়ান্টাম নাম্বার আছে সেটা আমরা দেখবো। দেখো
সেসব আমরা এখন যাচ্ছি না, নর্মাল ইন জেনারেল বোঝার চেষ্টা করো। যদি অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং বাইরের কক্ষে এরকম ইলেকট্রন আছে, ঠিক আছে? ধরো সরি, ফার্স্ট কক্ষে দুটোর বেশি থাকতে পারে না, ধরো দুটো আছে। সেকেন্ডে ধরো আরো এরকম আছে, যতগুলো হয় ম্যাক্সিমাম কটা, 8টা থাকতে পারে, আমরা জানি, এটা পড়ে এসেছি ক্লাস 8-9-এ। দেখো এবার কি হচ্ছে, এই জায়গাটা আমি এখান দিয়ে এটা একটু মুছতে হবে। আমরা এটা দেখলাম যে হিট বা ইলেকট্রিসিটি দিচ্ছি, সেটা অ্যাটম, আয়ন, মলিকুল যে কোনো কিছু হতে পারে। এবার আমরা সাপোজ ধরে নিচ্ছি একটা অ্যাটম, একটা অ্যাটমকে আমরা হিট দিচ্ছি, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা কি, এই ইলেকট্রনটা মানে ফার্স্ট কক্ষে যেটা ইলেকট্রন, সেটা চাইলে কি হয়, সেকেন্ড কক্ষে যেতে পারে। সেকেন্ড কক্ষে যাওয়ার জন্য কি লাগে, এনার্জি অ্যাবজর্ব করতে হয়, তাই তো? আমরা কি জানি, ফার্স্ট কক্ষ মানে কি, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। যদি আমরা ধরে নিই গ্রাউন্ড স্টেট থেকে তার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তাহলে কি হবে, এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আবার যদি এনার্জি সেকেন্ড থেকে ধরো যদি ফার্স্টে আসে, তাহলে কি হবে, এনার্জি এমিট করতে হবে। এবার দেখো, ধরো আমরা আগের দিন বলছিলাম যে লিফট দিয়ে তুলনা করছিলাম, যদি আমরা লিফটে ধরো আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, আমরা যেতে চাইছি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ফোর্থ ফ্লোরে যেতে চাইছি, আমাদের কি, আমরা যদি সিঁড়ি দিয়ে যেতে চাই আমাদেরকে পরিশ্রম করতে হয়। আমরা জানি কি, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি হয়, আমাদের বেশি কষ্ট হয় দেন নামার সময়। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাদের তো বেশি কষ্ট হয় না, বেশি এনার্জি দিতে হয়। সেরকম অ্যাটম যদি একটা গ্রাউন্ড স্টেটে থাকে, বা ধরো একটা লিফট, তুমি গ্রাউন্ড স্টেটে আছো, তুমি যদি ফার্স্ট ফ্লোরে যেতে চাও, অ্যাটমের ক্ষেত্রেও তাই, এটাকে কি বলবো, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট, নিচেরটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, দেন সেকেন্ডটাকে কি বলবো, সেকেন্ড এক্সাইটেড স্টেট, এরকম থার্ড ফোর্থ এরকম হয়। লিফটের ক্ষেত্রে তো গ্রাউন্ড স্টেট থেকে দেখি বলবো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আমরা তো এইভাবে দেখি। আর এই ফ্লোর গুলোতে কি, নয় তুমি সিঁড়ি দিয়ে যাও বা তুমি লিফটেই যাও, তোমাকে লিফটে যেতে গেলেও কি, লিফটে উঠে তোমাকে ঠিকঠাক বটম চুজ করতে হবে, যাই হোক তোমাকে তো একটা কাজ করতে হচ্ছে, মানে এনার্জি দেওয়া হচ্ছে। সেরকমও তাই, ধরো এই গ্রাউন্ড স্টেটে একটা অ্যাটম আছে, গ্রাউন্ড স্টেটে একটা অ্যাটম আছে, গ্রাউন্ড স্টেটে ধরো একটা অ্যাটম থাকে, সে এবার এনার্জি অ্যাবজর্ব করলো বা তুমি কিছু এনার্জি দিলে, সে কি করবে, সেই এনার্জিটা অ্যাবজর্ব করে সে কি করবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে। বা সেখান থেকে তুমি যদি আরো বেশি এনার্জি দাও, আমরা আগের দিন বললাম না যে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, এইচ নিউ হয়, পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে এই ভ্যালু গুলো, এইচ নিউ নয়, 2h নিউ নয়, 3h নিউ, একটা পার্টিকুলার এনার্জি মানে কোয়ান্টাইজড এনার্জি। এনার্জিকে আমরা ব্যাখ্যা করছি যে কোয়ান্টাইজড, মানে তোমার যদি লেভেল এই লেভেলে এনার্জি সাপোজ যদি এইচ নিউ হয়, সেকেন্ড লেভেলে এনার্জি হবে ধরো 2h নিউ, থার্ডে এনার্জি হবে 3h নিউ, এইভাবে সম্ভব। এর মাঝামাঝি কিন্তু কোনো এনার্জি স্টেটে ও যাবে না, বা মাঝামাঝি কোনো অরবিটে আমরা যাবে না। আমরা পরে দেখবো যে বোরের থিওরিতে পড়বো যে এই যে ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, এটা যে কোনো কক্ষপথ দিয়ে কিন্তু ইলেকট্রন ঘুরতে পারে না, এটা এর যে অরবিট বা অরবিটালে এর একটা এনার্জি ফিক্স থাকে। ইলেকট্রনটা তার সেই মাত্র ফিক্সড অরবিটালি সে যেতে পারে, ওর মাঝামাঝি কোথাও কিন্তু যাবে না। সেটাই এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা এনার্জি অ্যাজ এ কোয়ান্টাইজড হিসেবে দেখানো হচ্ছে। যেমন ধরো আমরা বলছিলাম যে গ্রাউন্ড স্টেটে ধরো যদি একটা পার্টিকেল বা অ্যাটম থাকলো, সে এনার্জি অ্যাবজর্ব করে ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেল, দেন আরো এনার্জি অ্যাবজর্ব করে যদি আরো এনার্জি দেওয়া হয় সেকেন্ড এক্সাইটেড স্টেটে গেল। এবার যেই এক্সাইটেড স্টেটে চলে গেল, তখন তার কি, তার এনার্জিটা বেড়ে গেল, আনস্টেবল হয়ে গেল। দেখো আমরা আমরা সবাই লাইফে স্টেবিলিটি চাই। সবাই আমরা কেন পড়াশোনা করি, পড়াশোনা করার পর আমাদের জব চাই। জব চাই কেন, তবে আমরা ফ্যামিলিকে দেখতে পারবো, মানে আমরা সবসময় পার্টিকেল বলো, মলিকিউলস বলো, ইভেন আমরা সবাই একটা স্টেবিলিটির পিছনে ছুটি, মানে আমাদের সবার লাইফে স্টেবিলিটি চাই, তাই তো? অ্যাটমেরও তাই, অ্যাটমের লাইফে স্টেবিলিটি চাই। অ্যাটম কি করলো, দেখো ফার্স্টে কিন্তু এনার্জি নিয়ে নিল গ্রাউন্ড স্টেটে, এনার্জি নিয়ে গ্রাউন্ড স্টেট থেকে সে ফার্স্ট এক্সাইটেড সেকেন্ড বা থার্ডেও সে যেতে পারে, গেল। সে গিয়ে কি দেখছে, আমি তো আরো আনস্টেবল হয়ে গেলাম, আগে তো আমি স্টেবল ছিলাম গ্রাউন্ড স্টেটে, তাহলে আমার এনার্জিটা নিয়ে কি হবে, ধরো তুমি কোনো কারোর থেকে কোনো একটা হ্যাবিট অ্যাবজর্ব করলে বা কিছু, সেটা তোমার ক্ষেত্রে তুমি দেখলে ওটা ভালো হচ্ছে না, তখন কি করবে, তুমি আবার সেটাকে ফিরিয়ে দিতে চাইবে, যে না আমি ফিরিয়ে দিয়ে আমি আবার আগের স্টেটে চলে আসি, মানে আমার ওটা দরকার নেই, আমি ওটাতে আরো আনস্টেবল হয়ে যাচ্ছি, তাই তো? তোমরা এখন যারা গেম খেলো, নতুন তোমরা গেম খেলা শিখছো,
তোমরা কি, তোমরা পরে বুঝতে পারবে এটাতে অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না, তোমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে আগের স্টেটে ফিরে আসতে হবে। মানে উইথাউট গেম তোমরা ছোটবেলায় যেরকম ছিলে, ক্লাস 1 2 তে যেমন ছিলে, সেই লেভেলে তোমাদের ফিরে আসতে হবে, যে আমাদের গেম খেলা অভ্যাসটাকে ছাড়তে হবে, তাই তো? সেরকমই এনার্জি দেখছে, মানে একটা মলিকুল বা অ্যাটম দেখছে, সে তো এনার্জি নিচ্ছে, নিয়ে গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সাইটেড স্টেটে চলে গেল, তখন দেখছে আমি আরো আনস্টেবল হয়ে গেলাম। তখন কি করবে, সে এনার্জি এমিট করতে থাকবে, সে এরকম এনার্জি এমিট করতে থাকবে, এমিট করতে করতে এরকম আবার গ্রাউন্ড স্টেটে আবার ফিরে এলো। এই যে ডিউরিং দ্য ইমিশন এনার্জি যে ইমিট হচ্ছে, এটা যদি আমরা স্টাডি করি, এটা যদি কোনো স্ক্রিনে গিয়ে পড়ে, তখন আমরা যেটা পাবো, তখন আমরা দেখবো এটাকে আমরা বলবো স্পেকট্রাম। তখন আমরা স্পেকট্রাম পাবো। যে ধরো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়েছিল, একটা মলিকুল অ্যাবজর্ব করেছিল, সেটাই আবার যখন ব্যাক করছে, আমরা এরকম আমরা এই স্পেকট্রামটাই এবার আমরা পড়বো। এটা কন্টিনিউয়াস হচ্ছে, ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস মানে কি, ডিসক্রিট, বা আমরা কি পড়েছিলাম লাইট স্পেকট্রাম হচ্ছে। এই ভাগগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তাহলে মেন যে দুটো ভাগ, একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম মানে কি, লাইট অ্যাবজর্ব করছে, গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে যাচ্ছে। আমরা যখন বললাম যে তোমার কাছে এনাফ এনার্জি সোর্স আছে, এনার্জি সোর্স কোথা থেকে আসছে, আমরা নয় হিট দিচ্ছি নয় ইলেকট্রিসিটি দিচ্ছি। ধরো কোনো গ্যাস, আমরা ফার্স্টে কি বললাম, কোনো গ্যাসিয়াস বা কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা যদি হিট বা ইলেকট্রিসিটি প্রোভাইড করি, তাহলে সে কি করছে, তার গ্রাউন্ড এই যে গ্যাসিয়াস স্টেটটা, গ্যাসিয়াস মলিকুলটা নয় অ্যাটমও হতে পারে, মলিকুল হতে পারে, বা আয়নও হতে পারে। সে কি করছে, হিট অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে তার গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যে কোনো লেভেলে যতটা এনার্জি দিচ্ছ, সে ততটা উপরে উঠবে, ততটা হায়ার এনার্জি লেভেলে সে যাবে। এবার দেখছে হায়ার এনার্জি লেভেলে গিয়ে দেখছে যে আনস্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মলিকুল বা যে কোনো সাবস্টেন্স স্টেবিলিটি চাই লাইফে, সে দেখছে আনস্টেবল হিসেবে সে থাকতে চায় না, সে আবার এনার্জি এমিট করছে। এনার্জি ডিউরিং দ্য ইমিশন মানে অ্যাবজর্ব করলো, হায়ার স্টেটে গেল, দেন যে ফিরে আসার যে প্রসেস, সেইটা হচ্ছে এমিশন। সেই এমিশনকে যদি আমরা স্টাডি করি, এমিটেড লাইটকে যদি আমরা স্টাডি করি, তখন যেটা আমরা পাবো কি, স্পেকট্রাম পাবো। সেই স্পেকট্রামটাকে বলবো আমরা এমিশন স্পেকট্রাম। দেখো বোঝা গেল কিনা, দেখো এখানে তাই লিখেছে, when a radiation emitted from any source such as any incident light, solid, liquid or gaseous substance, এখানে কি বলেছে, বাই পাসিং ইলেকট্রিক ডিসচার্জ, মানে আমরা ইলেকট্রিক ডিসচার্জ দিতে পারি থ্রু এ গ্যাস অ্যাট লো প্রেসার, লো প্রেসারে দিতে হবে, বাই হিট অর বাই হিটিং সাম সাবস্টেন্স টু হাই টেম্পারেচার। নয় আমরা ইলেকট্রিক ডিসচার্জ দিতে পারি, নয় আমরা হিট দিতে পারি কোনো সাবস্টেন্সকে, গ্যাসিয়াস সাবস্টেন্স কে, গ্যাস যেটা অ্যাটম মলিকুলার আয়ন হতে পারে, ইজ ডাইরেক্টলি অ্যানালাইজ থ্রু এ স্পেকট্রোস্কোপ। যেটা আমরা এখনকার অনেক মডার্ন টেকনিক হয়েছে, এই পুরো ব্যাপারটা তো আমরা নিজেরা করতে পারবো না। একটা করার জন্য আমাদের একটা যন্ত্র বা কিছু লাগবে, যেটা হচ্ছে আমরা স্পেকট্রোস্কোপ। আমি বললাম যে অনেক ধরনের স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোস্কোপি মেথড হয়, যেটা তোমাদের এখন জানার দরকার নেই, কারণ এতটা তোমাদের এক্সপোজার নেই, এতটা তোমাদের জানতে হবে না। তো এই যে আমরা স্পেকট্রোস্কোপ, শুধু জেনে নাও স্পেকট্রোস্কোপি একটা যন্ত্র বা একটা জিনিস, যেটা হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ম্যাটারের সাথে, ম্যাটার মানে কি, এগুলো একটা ম্যাটার কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, সেটা দিয়ে আমরা সেটা স্টাডি করি, যেটাকে আমরা স্পেকট্রোস্কোপি বলি। দ্য স্পেকট্রাম অবটেন্ড ইজ কল্ড এমিশন স্পেকট্রাম। তাহলে বোঝা গেল টোটাল এমিশন স্পেকট্রাম কি। এবার দেখো, এই এমিশন স্পেকট্রামকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি, ডিপেন্ডিং অন দ্য সোর্স অফ রেডিয়েশন। এমিশন স্পেকট্রাম ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপ। একটা হচ্ছে কি কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা আমরা রাদারফোর্ডের ওই মডেল অনুযায়ী পড়েছিলাম কন্টিনিউয়াস স্পেকট্রাম কিসের জন্য। আর একটা পরে পড়বো যে লাইন স্পেকট্রাম আর অ্যাটমিক স্পেকট্রাম। মানে এমিশন স্পেকট্রামের মধ্যে দুটোই পড়ছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর একটা হচ্ছে লাইন স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম। এবার আমরা দেখবো কার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি আর কার ক্ষেত্রে আমরা লাইন বা ডিসক্রিট স্পেকট্রাম পাচ্ছি। দেখো কতটা বোঝা গেল, এমিশন স্পেকট্রাম পুরোটা ক্লিয়ার, বোঝা গেল তো? আমরা তাহলে এটাকে মুছে দিচ্ছি। দেখে নাও যদি কোনো প্রবলেম থাকে। দেখো এবার আমরা কি পড়বো, কন্টিনিউয়াস স্পেকট্রাম।
আমাদের জানতে হবে কারা কন্টিনিউয়াস স্পেকট্রাম দেয় আর কারা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম দেয়। কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা যায় the spectrum produced when white light emitted from any source such as sun or bulb থেকে হতে পারে বা molten metal or any incandescent source is passed through a spectroscope is a continuous spectrum। মানে আমরা যদি আমরা কি বললাম সানলাইট থেকেই তো আমরা পাই যে রেইনবোটা আমরা যে দেখতে পাই সেটা তো সানলাইট থেকে কি পাই। রেইনবো একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা বললাম ফার্স্টলি স্পেকট্রামে কাজ শুরু করার সময়। তাহলে রেইনবো একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এবার দেখবো আমরা কিভাবে হচ্ছে, বা যদি আমরা হোয়াইট লাইট সোর্স নিই সেখান থেকে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো। বলছে এখানে কি হচ্ছে না কালার ফ্রম রেড টু ভায়োলেট আর অ্যারেঞ্জ সিকোয়েন্সিয়ালি কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক ইন দ্য স্পেকট্রাম। রেড লাইট এট দ্য এন্ড এন্ড ভায়োলেট আদার এন্ড। মানে এখানে কি বলেছে যে কন্টিনিউয়াস স্পেকট্রাম যে পাবো এটা পুরোটাই কন্টিনিউয়াসলি হবে, মানে তুমি এর কোনো সেপারেশন বা কালো দাগ কিছু দেখতে পাবে না। আমরা এখানে পরে পড়বো যে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামে আমরা ব্ল্যাক লাইন দেখতে পাই, বা যখন অ্যাবজর্পশন স্পেকট্রামও দেখবো সেখানেও কিন্তু একটা ব্ল্যাক লাইন দেখার ব্যাপার আছে। বাট কন্টিনিউয়াস স্পেকট্রাম আমরা যখন পড়ছি সেটা কিন্তু পুরোপুরি সিকোয়েন্সিয়ালি কালারগুলো জাস্ট অ্যারেঞ্জ করা থাকবে, মানে রেডের পর কি বেনিয়া সহ এরকম যদি আমরা জানি, এটা পড়েছিলাম এখানে কালারগুলো পরপর আছে। তো এগুলো একদম কি একটার সাথে একটা মিশে থাকবে, যার এক এন্ডে থাকবে রেড, এই এন্ডে যদি রেড থাকে এই এন্ডে থাকবে ভায়োলেট। ঠিক আছে, এইটাকে আমরা বলবো কি কন্টিনিউয়াস স্পেকট্রাম। দেখো এখানে কিরকম বলা হয়েছে, রেডের পর দেখো অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এগুলো একটা সাথে মিশে থাকবে। ঠিক আছে, মানে মার্জ হিসেবে থাকবে। মানে একটা হোয়াইট লাইট এলো দিয়ে একটা প্রিজমের মধ্যে দিয়ে গেল, সেটা বেন্ড হচ্ছে, এই যে বেন্ড হওয়ার প্রসেসটা আমরা বলবো কি ডিসপারশন। সেটা যখন আমরা কোনো স্ক্রিনে দেখবো এরকম ভাবে ফটোগ্রাফি প্লেটে দেখবো, এই জিনিসটাকে আমরা বলছি স্পেকট্রাম, যেটাকে এরকম দেখতে হয়, এটাকে এরকম দেখতে হয়। হলো, তাহলে এটা আমরা কি পাচ্ছি, যেটা ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস স্পেকট্রাম। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলেছে সোলার সিস্টেম। তো স্পেকট্রাম emitted from an incandescent source that contains all the wavelength of light of the visible range is known as continuous spectrum. There are no black lines in the spectrum. তাহলে বোঝা গেল what is continuous spectrum। এবার আমরা দেখব লাইন স্পেকট্রাম or atomic spectrum। বলছে দেখো if a gaseous element is heated or an electric glycer is passed through the gas at low pressure and light emitted is resolved in a spectroscope। দেখো এবার এতক্ষণ আমরা পড়ছিলাম কি হোয়াইট লাইট বা সানলাইটের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছিলাম, বাট আমরা অ্যাটমের ক্ষেত্রে কি পাচ্ছি, যেখানে মেন রাদারফোর্ডের মডেলের যে লিমিটেশনটা ছিল, রাদারফোর্ডের যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের লিমিটেশনটা ছিল, উনি বলেছেন যে কন্টিনিউয়াস স্পেকট্রামের কথা। সেটা আমরা দেখলাম কন্টিনিউয়াস স্পেকট্রাম হয় কাদের ক্ষেত্রে, নয় হোয়াইট লাইট, নাহলে আমরা যে সানলাইট থেকে যেতে পারছি সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। বাট অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রিতে তো অ্যাটম বা মলিকিউলস নিয়ে আলোচনা করব, তার ক্ষেত্রে কিন্তু আমরা লাইন স্পেকট্রাম পাচ্ছি। ঠিক আছে, কি বলছে, যদি কোনো অ্যাটম বা মলিকিউলকে তুমি কি হিট বা ইলেকট্রিক ডিসচার্জ করো লো প্রেসারে, ধরো এখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে, আমরা আলাদা করে পড়বো হাইড্রোজেনের ক্ষেত্রে কি কি পাওয়া যায়। ধরো এখানে হাইড্রোজেন গ্যাসই নেওয়া হয়েছে, এটা একটা ডিসচার্জ টিউব, এখানে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছে, একটা স্লিপ, মানে এখানে একটা ছোট মানে কি সরু জায়গার মধ্যে দিয়ে এটা পাস করা হচ্ছে, এটাকে স্লিপ বলছে। দিয়ে একটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে কি হবে, দেখো এটা ফটোগ্রাফিক প্লেটে পড়লে দেখো লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। এটা তো এমিশন স্পেকট্রাম, মানে ম্যাক্স এই যে লাইন স্পেকট্রাম কেন আসছে, দেখো ব্ল্যাক কেন আসছে, আমরা আগের দিন পড়েছিলাম ব্ল্যাক বডি রেডিয়েশন, মানে লাইট যদি সব কালার একসাথে অ্যাবজর্ব করে নেয় তাহলে সেটা কি হয়ে যাবে, পুরো ব্ল্যাক কালারের হয়ে যাবে। স্পেকট্রামের ক্ষেত্রেও তাই। ধরো এই যে প্রিজমের মধ্যে ম্যাক্সিমামটাই ধরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে লাইটটা, যে লাইটটা আমরা ট্রান্সমিট করছে, মানে এই যে ব্ল্যাক রিজিয়ন গুলো দেখতে পাচ্ছ এটা পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। অ্যাবজর্ব করে যখন ধরো আমি কি বলেছিলাম, ধরো এখানে একটা গ্রাউন্ড স্টেট আছে, একটা এলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মলিকিউলকে দিল, দেন সে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এটা এক্সাইটেড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট। এই ফিরে আসার সময় তো আমরা এমিশন স্পেকট্রাম পাই, অ্যাবজর্পশন স্পেকট্রাম আলাদা, সেটা পুরো অ্যাবজর্ব হওয়ার পর হচ্ছে।
এটা আমরা পরে দেখবো। এই যে পুরো জিনিসটা এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যে কালার গুলো ধরো যে জায়গাটা যে পোর্শনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেখানটা কিছু দেখতে পারবো না, সেখানটা দেখো ব্ল্যাক হয়ে যাচ্ছে। ফিরে আসার সময় যে আমরা কালারটা দেখতে পাচ্ছি, তার ফলে কিন্তু এই কালার গুলো আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেল? দেখো এখানে কি বলেছে যে the spectrum often is not continuous spectrum. In this case, the different color lines often are separated from each other by dark band. মানে ডার্ক ব্যান্ড দিয়ে সেপারেট থাকবে, মানে পুরোটাই ব্ল্যাক থাকবে, মাঝে মাঝে আমরা কালার দেখতে পাবো। দেখো এখানে রেড, ইয়েলো, ব্লু এরকম ভাবে আমরা মাঝে মাঝে কালার দেখতে পাবো। এগুলোকে এইভাবে যে ব্যান্ড আমরা পাবো, এটা বলবো হচ্ছে লাইন স্পেকট্রাম। The excited gaseous atoms are responsible for the production of each such spectrum. Hence, line spectrum is also known as atomic spectrum. এবার দেখো এই বিভিন্ন লাইটের একটা আলাদা আলাদা কি হয়, ফ্রিকোয়েন্সি আছে, আলাদা আলাদা কি হয়, ওয়েভলেন্থ আছে। আমরা কি জানি, আমরা আগে সূত্র ধরে জানলাম E = NH নিউ। এই নিউ মানে কি, সি বাই ল্যামডা। এন দুটোই এইচ লাগবে, বাট এটা NH নিউ বাই সি বাই ল্যামডা। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইটের প্রত্যেকটা আলাদা আলাদা এনার্জি আছে। তার মানে এই যে লাইটটা যাচ্ছে, যে ডিসপারশন হচ্ছে লাইটের, এটা বিভিন্ন ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট ডিসপারশন হচ্ছে। আমরা আগে একটাতে পড়লাম যে শর্টার ওয়েভলেন্থের লাইট বেশি ডিসপার্স হবে দেন হায়ার ওয়েভলেন্থের লাইট। তো সেই অনুযায়ী দেখো কোনটা নিচে থাকছে কোনটা উপরে থাকছে। এইভাবে আমরা যে স্পেকট্রাটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড লাইন স্পেকট্রাম। হলো, এবার দেখো কি বলছে, ইন এ লাইন স্পেকট্রাম ইচ লাইন্স করেসপন্ড টু এ পার্টিকুলার ওয়েভলেন্থ। যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। দ্য লাইন স্পেকট্রাম অফ ইচ এলিমেন্ট কনস্টিস্ট অফ এ গ্রুপ অফ লাইন্স উইথ সার্টেন ফিক্সড ওয়েভলেন্থ। মানে এই যে ওয়েভলেন্থ, এই যে স্পেকট্রা গুলো আসছে, এ এক একটা লাইটকে রিপ্রেজেন্ট করছে। ধরো যদি রেড লাইট আমি এখানে নিই, ধরো এখানে যদি রেড লাইট নিই, রেডের কি, রেডের ওয়েভলেন্থ 750। রেড লাইটের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কি হবে, এর একটা আলাদা ভ্যালু NHC। এইচ এর ভ্যালু কনস্ট্যান্ট, সি এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে ল্যামডার যদি ভ্যালুটা রেড নিই, তাহলে কি হবে, 750 বসাবো। তাহলে এটা রেড লাইটের এনার্জি বা রেড লাইটের ফ্রিকোয়েন্সি হলো। আর যদি আমরা এখানে এটাকে আমরা একটু মুছে দিই, ধরো যদি আমরা ধরো ভায়োলেট লাইট নিই, তখন কি হবে, যদি আমরা ভায়োলেট লাইট নিই, তার এনার্জিটা আমরা কি বসাবো, NHC বাই 400 ন্যানোমিটার। তার মানে এর একটা আলাদা ফ্রিকোয়েন্সি লাইট, এর একটা আলাদা ফ্রিকোয়েন্সি বা এনার্জির লাইট। এই লাইট গুলো একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা এনার্জি লাইটকে রিপ্রেজেন্ট করছে। ফিক্সড ওয়েভলেন্থ থাকবে, যার একটা ফিক্সড ওয়েভলেন্থ। এভরি এলিমেন্ট হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এবার দেখো এই যে লাইট গুলো আসছে, মানে ধরো এখানে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছে, এর ক্ষেত্রে যদি অন্য গ্যাস নেওয়া হতো, সে কিন্তু আলাদা ধরনের স্পেকট্রা দিত। এটাই বলছে, which are different from those of other element. For example, the spectrum of sodium vapor gives two yellow lines. আমরা যদি এখানে হাইড্রোজেনের বদলে যদি আমরা সোডিয়াম গ্যাস নিই, আমরা তো জানি সোডিয়াম কি, Na আমরা জানি। যদি এখানে সোডিয়াম ভেপার নিতাম, তাহলে এর ক্ষেত্রে কি দিচ্ছে, two yellow lines আমরা দেখতে পাই। Hence the line spectrum of each element characterizes the atom of that element. Therefore, atomic spectrum of element can be used to identify the element and sometimes called fingerprint of the atom. মানে আলাদা আলাদা অ্যাটম কে যদি আমরা এখানে হিট বা ইলেকট্রিসিটি দিই, সে আলাদা আলাদা ভাবে তার লাইটটা এখানে ডিসপার্স করবে প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে, আলাদা আলাদা আমরা স্পেকট্রাম পাবো। তাই জন্য কি বলা হচ্ছে, এই যে টেকনিকটা লাইন স্পেকট্রাকে আমরা বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অফ দ্য অ্যাটম। মানে বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে স্পেকট্রামটা আমরা বিভিন্ন পাবো। আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বা এটা আমরা আইআর স্পেকট্রোস্কোপিতে পড়ি, যেটা তোমাদের এখন লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট আমরা কি জানি, সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, তাই না? আমরা এইটুকু তো জানি। আমরা ব্যাংকে যাই বা কিছু, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা টাকা তুলতে পারি। তুমি তোমার বাবার এটিএম কার্ড নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি টাকা তুলতে পারবে না। সেরকম সবার যেমন ফিঙ্গারপ্রিন্ট একটা আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট থাকে না আমাদের সবারই, সেরকম অ্যাটমের ক্ষেত্রে বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে এই লাইট স্পেকট্রামটা বিভিন্ন হবে, সব অ্যাটমের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম, অলসো কল্ড ফিঙ্গারপ্রিন্ট অফ হিজ অ্যাটম। বোঝা গেল? এবার দেখো আমরা আসছি অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম কি, এমিশন গেল,
এমিশন মানে আমরা কি বলেছিলাম, যে অ্যাবজর্ব করছে, গ্রাউন্ড স্টেট থেকে হায়ার স্টেটে যাচ্ছে, দেন যে ফিরে আসার সময় আমরা যে স্পেকট্রাটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড এমিশন স্পেকট্রাম। বাট আমরা অ্যাবজর্পশন স্পেকট্রা কি পড়বো, দেখো অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি যদি আমরা পড়তে চাই, কিন্তু দেখো ফার্স্টে কি লেখা আছে, when white light emitted from heated a substance is passed through a liquid gaseous substance, radiation of certain wavelength and absorbed. If the emergent radiation are resolved in a spectroscope, a few dark lines are absorbed. In the otherwise continuous spectrum, this dark line constitute the absorption spectrum. দেখো ব্যাপারটা এখানে কি হচ্ছে, এখানেও আমরা একটা হোয়াইট লাইট নিচ্ছি, হোয়াইট লাইট নেওয়া হচ্ছে, দিয়ে সেটাকে যদি আমরা এখানে দিয়ে পাস করাই, যদি একটা সোডিয়াম সল্ট সলিউশন দিয়ে আমরা পাস করাতে পারি, দেখো NaCl সলিউশন লেখা আছে, যে হোয়াইট লাইট গেল দিয়ে এখানে সোডিয়াম, এটা একটু ভালো করে লিখতে হবে, বড় জায়গা লাগবে আমার, ধরো এখানে আমি বোঝাচ্ছি, ধরো এখানে একটা হোয়াইট লাইট আছে, দিয়ে সেটা একটা সোডিয়াম সল্ট সলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সোডিয়াম সল্টকে আমরা কি বলি, NaCl, Na সোডিয়াম সল্ট, তাই তো আমরা এটাকে সোডিয়াম সল্ট বলি, Na+Cl-, এটা একটা সল্ট সলিউশন, দিয়ে এর মধ্যে দিয়ে যদি যায় তাহলে কি হবে, কিছুটা লাইট অ্যাবজর্ব করে যাচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, যে লাইটটা ধরো এখানে যদি 100 থাকে, এর ভ্যালু যদি 100 হয়, ধরো 60 অ্যাবজর্ব করে যাচ্ছে অলরেডি, যে 40 বাকি থাকছে সেটা কি করবে, ট্রান্সমিট করবে। আমরা আগের দিন পড়েছিলাম না, যদি কোনো সাবস্টেন্সের মধ্যে লাইট এসে পড়ে, ইনসিডেন্ট লাইট এসে পড়ে, ধরো আগের দিন পড়িয়েছিলাম, তারও আগের ক্লাসে, ধর এইটা, যে কোনো সাবস্টেন্সের উপর যদি ইনসিডেন্ট লাইট এসে পড়ে, তিনটে ফেনোমেনা হতে পারে, নয় রিফ্লেক্ট করে যেতে পারে, নয় অ্যাবজর্ব হয়ে যায়, না হলে ট্রান্সমিট করে, এটা আমরা জানি তো। দেখো সেরকমই যখন আমি অ্যাবজর্পশন স্পেকট্রা পড়ছি, কোথায় গেল, এখানে, ধরো আমরা যদি অ্যাবজর্পশন স্পেকট্রা পড়ি, তো হোয়াইট লাইট গেল, ইনিশিয়াল সলিউশনের মধ্যে দিয়ে আমরা যদি যাই, কিছুটা লাইট অ্যাবজর্ব করছে, যে লাইটটা অ্যাবজর্ব করতে পারছে না সেটা কি করে দিচ্ছে, ট্রান্সমিট করে দিচ্ছে, ট্রান্সমিট যেই করছে, সেই লাইটটাকে যদি আমরা আবার একটা পাতলা প্লেট, মানে যার একটা ছোট ছিদ্র থাকবে, এইখানের মধ্যে দিয়ে যদি যায়, দিয়ে গেল, এটা কিন্তু ট্রান্সমিট করছে, মানে এটা কিন্তু এমিশন হচ্ছে না, এটা অ্যাবজর্পশনই হচ্ছে, অ্যাবজর্পশন যেটুকু করতে পারলো না, যেটুকু লাইট অ্যাবজর্পশন করতে পারলো না, সেটাই কিন্তু ট্রান্সমিট হচ্ছে। ট্রান্সমিট হয়ে দেখো যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস হয়, যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস হলো, সে আবার এরকম বেন্ড করবে, মানে ডিসপারশন হবে, সেটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা একটা স্পেকট্রাম পাবো, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম। বোঝা গেল, দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা অ্যাবজর্পশন স্পেকট্রা। মানে একটা হোয়াইট লাইট আসছে, দিয়ে একটা ইনিশিয়াল সলিউশনের মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই, দেন কি হচ্ছে, কিছুটা লাইট অ্যাবজর্ব করছে, বাকি লাইটটা কি হচ্ছে, ট্রান্সমিট করে দিচ্ছে, ট্রান্সমিট করে দেওয়া যে লাইটটা, সেটা যদি আমরা একটা পাতলা প্লেট বা স্লিট, যার মধ্যে একটা ছোট ছিদ্র থাকবে, যেটাকে স্লিট বলছি, সেই পাতলা ছিদ্রের মধ্যে দিয়ে যদি যায়, দিয়ে যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে সেটা পাস করানো হয়, তাহলে সেই লাইটেরও ডিসপারশন হবে, সেটারও আমরা স্পেকট্রাম দেখতে পাবো। এই স্পেকট্রামটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রা। এটা কিন্তু কোনোভাবেই এমিট হচ্ছে না। এমিট মানে কি, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সরি এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, তারপর ফিরে আসছে, তখন আমরা বলছি এমিশন স্পেকট্রাম, যেটা আমরা সানলাইটের ক্ষেত্রে দেখেছি। আর হচ্ছে কি কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা, আর একটা হচ্ছে লাইন স্পেকট্রাম, অ্যাটমের ক্ষেত্রে দেখেছি। এটা পুরোপুরি হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্ব করছে যে লাইটটা, বাকি যে লাইটটা অ্যাবজর্ব হতে পারছে না, সেই লাইটটা ট্রান্সমিট হয়ে সেটাকে তার ডিসপারশন হচ্ছে, তার যে স্পেকট্রাটা পাচ্ছি দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। বোঝা গেল পুরো ব্যাপারটা? এবার দেখো সংজ্ঞায় আসো, ডেফিনেশন এটাই দেখো। এবার বলছে এখানে ফিউ অফ ডার্ক লাইনস দেখা যায়, ইন আদারওয়াইজ কন্টিনিউয়াস। এই স্পেকট্রাটাও পুরোপুরি কন্টিনিউয়াস স্পেকট্রাই হচ্ছে, কিন্তু একটা ডার্ক লাইন দেখা যাচ্ছে। এখানে কি ছিল, মেইনলি এই যে লাইন স্পেকট্রা আমরা যে দেখেছিলাম পুরোটাই ব্ল্যাক এ ছিল, তার মধ্যে কিছু কিছু যেটা এমিট হয়ে আসছিল যে লাইটটা, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম
সেটাকে আমরা বলছিলাম এমিশন স্পেকট্রাম। বাট এখানে কি হচ্ছে দেখো, অ্যাবজর্পশন স্পেকট্রামের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তো ম্যাক্সিমাম লাইটটাই অ্যাবজর্ব করে নিচ্ছে, যে জায়গাগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেই জায়গাতেই দেখো ব্ল্যাক লাইন আমরা দেখতে পাচ্ছি, আদারওয়াইজ এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। মানে এটা আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাই দেখতে পাই, বাট মাঝে মাঝে আমরা ব্ল্যাক লাইন দেখতে পাই। দেখো সরি, এটাকে দেখো মাঝে মাঝে এখানে ব্ল্যাক লাইন দেখা হয়েছে, বোঝা গেল? পুরোটাই যেমন ধরো আমরা যদি এরকম ধরে নিই, পুরোটাই ধরো আমি অন্য কালার দিয়ে দেখানো যেতে পারে, বাট অন্য কালার দিয়ে নেই, তার মাঝে যদি আমি ব্ল্যাক নিই, ব্ল্যাক সিলেক্ট করি, ধরো এই মাঝে একটা ব্ল্যাক দেখা গেল, এই মাঝে একটা ব্ল্যাক লাইন থেকে গেল, এর মাঝে এটা কিন্তু পুরো ইয়েলো না, পুরোটাই এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম। ভিপ জিওর যেরকম আমরা রামধনুর কালার দেখেছিলাম সাতটা, সেম সেম ওটাই, বাট এখানে এরকম ছোট ছোট মানে সরু সরু কি হয় ব্ল্যাক লাইন দেখা যায়। কেন এই ব্ল্যাক লাইন গুলো কেন আসছে, যে ওই পোর্শনটার লাইটটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই আমরা ওই পোর্শনটার লাইট আমরা ব্ল্যাক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না। বাকি যেটা দেখতে পাচ্ছি ট্রান্সমিট হয়ে যে লাইটটা আসছে, মানে যে লাইটটা ট্রান্সমিট হয়ে প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ এ স্পেকট্রাম, দ্যাট ইজ কল্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। দেখো এখানে কি বলেছে, দ্য ডার্ক লাইনস ইন দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম আর দ্য সেম প্লেস হোয়ার কালার্ড লাইনস আর obtained in the emission spectrum for the same substance. This indicates that the wavelength of radiation absorbed in the absorption spectrum are the same as those emitted in case of emission spectrum. মানে দুটো অনেকটা সেমই হচ্ছে। এমিশন স্পেকট্রামের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এমিশন মানে তার মধ্যে কন্টিনিউয়াস স্পেকট্রাম ছিল, এখানে পুরোটাই কন্টিনিউয়াস দেখতে পাচ্ছিলাম। এখানে কি হচ্ছে, এটাতে আমরা দেখছি যে লাইট গুলো অ্যাবজর্ব করেছে সেই জায়গাগুলো আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, ব্যাস এটাই ডিফারেন্স, বোঝা গেল? এবার দেখো এই ডিফারেন্সটা আমরা করবো, এখানে আমরা শেষ করে দেবো আজকে। নেক্সট ডে আমরা দেখবো কি লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এটা অনেকটা আমাদের বোঝাতে হবে, এর অনেক ম্যাথও আছে, তো আমি এর জন্য একটা সেপারেট ক্লাস আমি রাখবো। তার আগে দেখে নাও ডিফারেন্সটা কি কি হচ্ছে, এমিশন স্পেকট্রাম এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম কি, এমিশন স্পেকট্রাম is obtained when radiation emitted by the excited atom of a substance are analyzed in a spectroscope। মানে আমরা কি বলেছিলাম যে সেম যে গ্রাউন্ড স্টেট থেকে, আচ্ছা ব্ল্যাক সিলেক্ট করা আছে, দেখো মানে আমরা কি দেখছিলাম যে গ্রাউন্ড স্টেটে একটা মলিকুল বা অ্যাটম ছিল, সেই মানে রেডিয়েশন পাচ্ছে, দিয়ে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, ফিরে আসার সময় যে স্পেকট্রাটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা বলবো এমিশন স্পেকট্রা। অ্যাবজর্পশন স্পেকট্রা কি হচ্ছিল, যে এখানে আমরা একটা হোয়াইট লাইট নিচ্ছিলাম, হোয়াইট লাইট সোর্স যাচ্ছিল একটা সোডিয়াম সলিউশনের মধ্যে দিয়ে, সোডিয়াম সলিউশনের মধ্যে দিয়ে কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছিল, বাকি যে ট্রান্সমিট হচ্ছিল লাইটটা সেটা একটা কোনো স্লিটের মধ্যে দিয়ে গিয়ে সেটা যদি প্রিজমের মধ্যে দিয়ে যায়, তখন যে স্পেকট্রাটা পাচ্ছি তখন আমরা পাচ্ছি অ্যাবজর্পশন স্পেকট্রা। দেখো তাই লেখা আছে, ইট ইজ obtained when white light from a heated substance is made to pass through a liquid or gaseous substance and the emerging radiation are then resolved in a spectroscope। এটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, ইজ কনসিস্ট অফ কালার্ড লাইন সেপারেটেড বাই ডার্ক স্পেসেস। আমরা যদি সানলাইটের ব্যাপারটা ছেড়ে দিই, যদি আমরা কন্টিনিউয়াস স্পেকট্রামের কথাটা ছেড়ে দিই, তাহলে আমরা কি অ্যাটমের ক্ষেত্রে দেখছি, মেইনলি আমরা তো অ্যাটম নিয়ে আলোচনা করছি, অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখছি, মেইনলি পুরোটাই একটা ডার্ক জিনিস দেখতে পাচ্ছি। এই যে দেখো পুরোটাই একটা ডার্ক লাইন আমরা দেখতে পাচ্ছি, তার মাঝে মাঝে এই যে এটা হচ্ছে লাইন স্পেকট্রাম অ্যাটমের ক্ষেত্রে, তার মাঝে মাঝে কিছুটা অংশ আমরা এরকম সরু সরু রেড, ইয়েলো বা ব্লু আমরা লাইন দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে আমরা কালার দেখতে পাচ্ছি। আর অ্যাবজর্পশন স্পেকট্রাম কি হচ্ছে, এটা কালার মানে কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা সাতটা কালার মিশে আছে, ঠিক আছে, উইদাউট সেপারেট মিশে আছে, সেই রকম কন্টিনিউয়াস স্পেকট্রাম মধ্যে আমরা ডার্ক লাইন দেখি যখন, তখন আমরা বুঝতে পারবো কি এটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, থার্ড পয়েন্ট কি বলছে দেখো, দ্য এমিশন স্পেকট্রাম অফ হোয়াইট লাইট ইজ এ কন্টিনিউয়াস স্পেকট্রাম। হোয়াইট লাইটের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাই, আর কি অ্যাবজর্পশন স্পেকট্রাম অলওয়েজ ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে এটা কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি, বাট স্পেকট্রাটা কি, মানে আমরা মেইন যেটা আমরা স্পেকট্রা দেখতে পাচ্ছি সেখানে তো আমরা এখানে ব্ল্যাক ডিউরিং দ্য ব্ল্যাক লাইন দেখতে পাচ্ছি, মানে এর একটা আমরা সেপারেশন দেখবো, রেড দেন অরেঞ্জ দেন ইয়েলো, এরকম ভাবে ডিসকন্টিনিউয়াস অনুযায়ী থাকবে। বোঝা গেল পুরো ব্যাপারটা, এমিশন স্পেকট্রাম এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার আমরা মেইনলি দেখবো কি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখবো এমিশন স্পেকট্রাম দেখতে পাচ্ছি, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এমিশন স্পেকট্রাম আছে,
তার বিভিন্ন লাইট, এগুলো আমাদের দেখতে হবে। সেখান থেকে ইকুয়েশন আসছে, সেখান থেকে মেন আমরা বাম্বার সিরিজটা নিয়ে আলোচনা করব, ভিজিবল রিজিয়ন। সেখান থেকে আমরা এই ফর্মুলাটা অনুযায়ী আমরা ম্যাথ করব, প্রচুর ম্যাথ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটাই থাকলো। তোমরা দেখো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে লেখো, আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। আজকে এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।